স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মহিউদ্দিন। আজ বিশ্ব পর্যটন দিবস। অতীতে প্রাকৃতিক সৌন্দর্য সংস্কৃতিতে আকৃষ্ট হয়ে বহু বিখ্যাত পর্যটক এদেশে ঘুরতে এসেছেন বলে জানা যায়। ইতিহাস বইয়ের পাতায় পাতায় পাওয়া যায় তার ভুরি ভুরি নিদর্শন। অথচ এখন দক্ষিণ এশিয়ার মোট পর্যটকের মাত্র 0.2% আসে বাংলাদেশে। বিশ্বে বেশ কিছু দেশ আছে যাদের অর্থনীতি দাঁড়িয়েই আছে পর্যটন শিল্পকে কেন্দ্র করে। আমাদের দেশে পর্যটন শিল্পের সম্ভাবনার কথা বলা হচ্ছে অনেকদিন ধরেই। পর্যটন বিকাশের লক্ষণও কম নেই চারপাশে। সবচেয়ে বড় সমুদ্র সৈকত, সবুজ চা বাগান, রাঙামাটি, খাগড়াছড়ির পাহাড় আর সুন্দরবনের নিস্তব্ধ সৌন্দর্য। প্রকৃতি তার ডালি সাজিয়ে বসে থাকলে শিল্প হিসেবে একে সাজানোর খুব একটা লক্ষণ নেই সরকারি বা বেসরকারি উদ্যোক্তাদের মধ্যে। বছর দুয়েক আগে পর্যটন বোর্ড গঠন হলেও এখনো পুরোদমে শুরু হয়নি এর কার্যক্রম। সরকারের সদিচ্ছা ও সংস্থাগুলোর সমন্বয়ের অভাবে ব্যাহত হচ্ছে পর্যটন খাতের সম্ভাবনা, দাবি অনেক বিশেষজ্ঞের। অন্যদিকে পর্যটকদের আকর্ষণ করার অনুকূল পরিবেশের ঘাটতির কথাও বলেন কেউ কেউ। এই অবস্থা আমরা আজকের বাংলাদেশে খুঁজব কিছু প্রশ্নের উত্তর। পর্যটন শিল্প নিয়ে সরকারের মূল পরিকল্পনা আসলে কি? পর্যটন সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাব কেন? আন্তর্জাতিক পরিমণ্ডলে পর্যটন অঞ্চল সম্পর্কে উল্লেখযোগ্য প্রচার কেন নেই? বিদেশি পর্যটকদের জন্য কতটা পর্যটন বান্ধব আমাদের সমাজ, আমাদের সংস্কৃতি? জানিয়ে রেখে আজকে বাংলাদেশে মতামত প্রশ্ন পাঠাতে SMS করতে পারবেন ইমেল করতে, লিখতে পারবেন ফেসবুক ও টুইটারেও। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান জনাব শাইখ সিরাজ, আছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বিটিপির প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আখতারুজ্জামান খান কবির, আছেন বিজ্ঞাপন চিত্র নির্মাতা জনাব গাজী শুভ্র এবং গ্রে অ্যাডভার্টাইজিং বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জনাব সৈয়দ গাউসুল আজম শাওন। স্বাগত আপনাদের। এছাড়া আমরা সরাসরি কথা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল মান্নান এবং খুলনা থেকে রূপান্তরের নির্বাহী পরিচালক জনাব রফিকুল ইসলাম খোকনের সাথে। স্বাগত আপনাদেরও। আমি আখতারুজ্জামান খান কবির প্রথম প্রশ্নটি আপনাকে করতে চাই। এই প্রশ্নটি আসলে আমাদের দর্শকদের মধ্যে থেকে অনেকের এবং আমাদের পর্যটন খাত পিছিয়ে পড়ার জন্য অনেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, পর্যটন বোর্ড ও পর্যটন কর্পোরেশনের মধ্যে সমন্বয়ের অভাবের কথা বলেন। পর্যটন কর্পোরেশন থাকার পরও নতুন একটি পর্যটন বোর্ডের কতটুকু প্রয়োজন ছিল সেটা নিয়ে একটি প্রশ্ন তোলেন। পাশাপাশি আরো প্রশ্ন তোলেন যে এই পর্যটন বোর্ডটি শুধুমাত্র আমলা নির্ভর হয়েই থাকছে। এই আপনি যদি একটু। ধন্যবাদ আপনাকে। আমি আস্তে আস্তে বলার চেষ্টা করছি। সেটি হচ্ছে যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এবং বাংলাদেশ যেটাকে বলি আমরা ট্যুরিজম বোর্ড, এই তিনটির মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে কিনা? আমি বলবো সমন্বয়ের অভাব নেই। অভাব এই জন্যই নেই যে মিনিস্ট্রি, এটা আমাদেরকে মিনিস্ট্রির মাধ্যমে কিন্তু এই দুটি সংস্থা যে ডাইরেক্ট যে দিক নির্দেশনা পেয়ে থাকেন এবং সমন্বিতভাবেই কাজ করে, প্রথম। দ্বিতীয়ত, আপনি যেটা বললেন যে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন থাকার পরেও ট্যুরিজম বোর্ড কেন গঠন করা হলো? আপনি জানেন যে পর্যটন কর্পোরেশন যে ব্যবস্থাপনা পরিষদ বা যেটাকে বলি ম্যানেজারিয়াল বোর্ড বা যেটা ম্যানেজমেন্ট যে বডিটা রয়েছে, এটি কিন্তু সরাসরি সরকারি পর্যায় থেকে হচ্ছে এবং সরকার থেকে আসছে। কিন্তু বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যে বোর্ড অফ গভর্নর্স, এটা কিন্তু সরকার এবং বেসরকার 17 জন সদস্য রয়েছে এবং এর মধ্যে 5 জন আসছেন বেসরকারি সেক্টর থেকে, যারা 12 জন সরকারি সদস্য। আমি আসছি আপনার সেই জায়গাটিতে। এই জায়গাটি পরিষ্কার স্পষ্টীকরণ হওয়া প্রয়োজন এই জন্য যে এখনো কিন্তু মাত্র 2 বছর হয়নি বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, এটির যে পুরোটাই অর্থ আসছে রাজস্ব খাত থেকে এবং এটার যে কাঠামো তৈরিতে বা সাংগঠনিক কাঠামোর জন্য যে সমস্ত পথ পরিক্রমা অতিক্রম করা প্রয়োজন, তার সাথে কিন্তু অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় জড়িত রয়েছে। আমি যদি বলি যে অর্থ মন্ত্রণালয় রয়েছে, আপনার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্ট্রি রয়েছে এবং অন্যান্য মিনিস্ট্রি রয়েছে। এখান থেকে কিন্তু যে সমস্ত বোর্ড সদস্য করা হয়েছে তারা কিন্তু সেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মিনিমাম জয়েন্ট সেক্রেটারি লেভেলের। তাতে করে কি হবে, বোর্ডটা খুব তাড়াতাড়ি এর সাংগঠনিক কাঠামো, বোর্ডটা কেমন কাজ করছে, বোর্ডটা আমি আসছি সেই জায়গাটায়, সেই সাংগঠনিক কাঠামোগুলো খুব তাড়াতাড়ি হবে। যেমন আমরা ইতিমধ্যে জনবলের যে নিয়োগগুলো সেটা আমরা অনুমোদন পেয়ে গিয়েছি। আমরা খুব শীঘ্রই আমাদের জনবল আমরা অ্যাপয়েন্টমেন্ট করতে পারবো, নিয়োগ দিতে পারবো। 2 বছর হওয়ার পরে জনবল নিয়োগ দেওয়া শুরু হচ্ছে। আমি আপনাকে আসছি সেই জায়গাটায় আসছি। 2 বছর কিন্তু হয়নি, আমি বলছি আপনাকে 2 বছর হয়নি। আর যে জায়গাটায় আপনি বলছেন যে সরকারি আমলা নির্ভর বোর্ড কিনা, আমি বলছি সরকারি আমলা নির্ভর বোর্ড নয়। কারণ বোর্ডটা যেহেতু অ্যাক্ট দ্বারা পরিচালিত, এর প্রধান নির্বাহী কর্মকর্তার অপশন রয়েছে। একটি হচ্ছে সরকার থেকে সরাসরি আসতে পারবেন, অথবা মার্কেট থেকে কম্পিটিশনের মাধ্যমে মার্কেট সার্চ করে এর প্রধান নির্বাহী সরকার নিয়োগ করতে পারবেন। সেই সুযোগ কিন্তু রয়ে গিয়েছে, কিন্তু সেই সুযোগ তো নেওয়া হয় নাই। পরপর 2 জন প্রধান নির্বাহী কর্মকর্তা এসেছেন, আপনি সহ সরকার থেকে এসেছেন তারা। আমি আপনাকে বলছি, আপনি মানে আমি সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে আপনি কি কাউকে খুঁজে পাবেন এই মুহূর্তে যে যারা, আমি প্রাইভেট সেক্টরকে রেসপেক্ট করে বলছি, কারণ আমরা প্রাইভেট সেক্টরে কাজ করি,
যে এই বোর্ডে আপনার উত্তর পরিষ্কার জনাব আখতারুজ্জামান খান কবির। যেহেতু বেসরকারি উদ্যোগের লোক নেই, এই বিষয়ে আমরা আমাদের অন্য প্যানেলিস্টদের কথা শুনবো। শেখ সিরাজ ভাই, আপনি আলোচনা শুরুর আগেই বলছিলেন যে পর্যটন নিয়ে কথা বলার ক্ষেত্রে খুব আলোকিত অনেক কিছুই আমরা হয়তো পাবো না। এক্ষেত্রে মিডিয়ার দায়টা আপনি কতখানি নিতে চান, যে মিডিয়ার দায় একেবারে এড়ানো যাবে না, এটা সত্যি। কারণ আমরা যদি স্বাধীনতা পরবর্তী সময় থেকে দেখি, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন সৃষ্টির পর থেকে অদ্যাবধি আমরা শুধু খুব সুন্দর আলোকিত কথাই শুনে গিয়েছি যে এটা হবে ওইটা হবে। খুব ছোট করে যদি বলি, যে যখন কক্সবাজার সমুদ্র সৈকতকে আমরা দেখতাম ছোটবেলায়, স্কুল জীবনে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিলাম, সেটা তখন জঞ্জাল ছিল না, তারপরেও ভালো লাগতো, পরিষ্কার পানি ছিল, সব কিছু ছিল। হ্যাঁ, এখন বিশাল বিশাল দালান কোঠা হয়েছে, কিন্তু পর্যটনের নামে ব্যবসা হচ্ছে, কিন্তু আন্তরিকতা, যে পর্যটনের সাথে যে যারা পর্যটক তাদের সাথে যে একটা সমন্বয়, ওরকম কিছু আমরা ওখানে খুঁজে পাই না। এটা 100% বাস্তবতা। মিডিয়ার দায়টা বলতে চাচ্ছি, ট্রু, বাংলাদেশের মতো একটা দেশে মিডিয়া পর্যটনের জন্য পর্যটনকে এনকারেজ করতে পারতো অনেক বেশি, কিন্তু সেই হিসেবে যদি স্বার্থের কথা বলি, তাহলে এটার প্রথম দায়িত্ব ছিল দায়িত্বের কথা তাহলে বাংলাদেশ টেলিভিশনের। বাংলাদেশ টেলিভিশন সেই অর্থে পর্যটনকে আজ পর্যন্ত সেইভাবে প্রমোট করে। আমরাও তো কিছু করছি না। আজকে পর্যটন দিবস, আজকে আমরা একটা আলোচনা করছি, দুইটা নিউজ করছি, 3 দিন পরে ভুলে যাব। দ্যাটস রাইট। যেমন আমি ব্যক্তিগতভাবে যদি আমাদের অবস্থান থেকে একটা কথা বলি, যেহেতু আপনি আমাকে এখানে ডেকেছেন, যেমন আমরা যখন আদিবাসী মেলা বলা যাবে না, ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর মেলা, হ্যাঁ, আদিবাসী মেলা হিসেবে সেটা পড়েছিল। এটা আমরা যখন করেছিলাম, গত 4 বছর যাবত রেগুলার করছি, আদিবাসীদের কৃষ্টি কালচারকে তুলে ধরার জন্য। সেখানে আমি জানি যে এককভাবে গিয়ে আমার পক্ষে অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট ছাড়া একটি মেলা করা খুব কঠিন হবে। তখন আমরা পর্যটন কর্পোরেশনকে সাথে যুক্ত করলাম, যাতে অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্টটা ওখান থেকে পাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে, বেসরকারি পর্যায়ে টেলিভিশন বা মিডিয়া নিয়মিত এই কাজগুলো করতে পারবে না, এখানে অনেক কস্ট ইনভলভমেন্ট আছে। হ্যাঁ, যে কারণে ও মনের থেকে চাইলেও অনেক ক্ষেত্রে পারবে, বিটিভিকে এগিয়ে আসতে হবে। জনাব গাজী শুভ্র, আপনার কাছে জানতে চাইবো যে আপনি তো বিউটিফুল বাংলাদেশ একটি চলচ্চিত্র করে মানে আমাদের মন অনেক ভালো করে দিলেন, কিন্তু বাংলাদেশ কি সত্যি এত বিউটিফুল, নাকি আপনি একটা আমাদের একটা মানে ভালো ফিলিং দিলেন ক্রিকেটের আগে? না না, আসলে সত্যি কথা বলতে, যেহেতু আমি ব্যক্তিগতভাবেও নিজে সেখানে গিয়েছি, আসলেই কিন্তু বাংলাদেশ বিউটিফুল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে সেখানে যে কিছু সমস্যা নেই সেটাও ঠিক নয়। যেমন যাতায়াত সমস্যা, বা আপনি যদি বলেন একটা ট্যুরিস্ট আসলে তার সিকিউরিটি আমরা কতটা দিতে পারবো, সেরকম কিছু সমস্যা রয়ে গেছে। তাছাড়া এখন আমি যদি ঢাকা শহরের মধ্যে বলি, মনে করেন লালবাগের কেল্লা, যেটাকে অনেক আরো ভালোভাবে হয়তো সংরক্ষণ করা যেত, সেখানে এখন যেহেতু প্রায় আমি শুটিং এর জন্য, বিজ্ঞাপনের কাজের জন্য বা যেই কাজেই হোক, সেখানে যখন যাই, ঠিক তার যে দেয়াল আছে সেই দেয়াল ঘেঁষে কিন্তু বেশ বাড়িঘর গড়ে উঠেছে, এবং যেহেতু দেয়ালটা অনেক উঁচু, দোতলার পরেই কিন্তু 3 তলা গিয়ে দেখবেন আপনি এক্সটেন্ডেড হয়ে সেটা কিন্তু লালবাগের ভিতরে ঢুকে গেছে। এটা যদি আপনি পার্সোনালি না যান, আপনারা হয়তো জানবেন না। এবং আশেপাশে এতগুলো বিল্ডিং, এবং প্রত্যেকটা বিল্ডিং এর উপরেই বিজ্ঞাপনের জন্য বিলবোর্ড। সো আপনি গিয়ে ওখানে একটা ফ্রেম ধরলে আসলে বুঝতে পারবেন যে আসলেই কিন্তু বিউটিফুল, কিন্তু কিছু কারণে সেটাকে হয়তো দেখতে একটু কুৎসিত লাগছে, একটু আগলি লাগছে। সৈয়দ গাউসুল আলম শাওন, আপনি অনেকদিন ধরে মানে মার্কেটিং, বিপণনের সঙ্গে যুক্ত আছেন। বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটিং পয়েন্ট কি? আমরা মানে কি নিয়ে সামনে আসতে পারি যে এটা হচ্ছে আমাদের? আমার কাছে এমনি জেনারেলি মানে ওভারঅল ডিসকাশনে যা যা হয়েছে কথা আর কি, তার সূত্র ধরে কথা বলতে চাই, সুবিধা হবে কথাটা বলতে। আমার কাছে একে তো মনে হয় যে মানে প্রথমত যেহেতু একটা লেভেলে আমি সেভাবে কাজ করেছি একসাথে বিউটিফুল বাংলাদেশ নিয়ে, ওই সময় কাজ করতে গিয়েও এটা নিয়ে অনেক আলোচনা করেছি আমরা। তাতে আমাদের কাছে মনে হয় যে এই মানে যা আছে আমাদের, সেখান থেকেই কিছু বলতে হবে আসলে। মানে আমরা বিজ্ঞাপনে যখন বলি আর কি, যে আজকের দিনে ট্যুরিজমের মতো একটা বিষয় নিয়ে আপনি বানিয়ে কোনো প্রজেক্টের ইমেজ তৈরি করতে পারবেন না যেটা আপনার রিয়ালিটি না। সো আপনাকে তো আসলে আপনার সেলিং পয়েন্ট খুঁজে বের করতেই হবে। সো আজকে আপনি যতই একটা বিচের কথা বলেন না কেন, লম্বা বিচের কথা, আপনি ফুকেটের সাথে ফাইট করে পারবেন না ওই বিচের খেলায়, আসলে কখনই সম্ভব না। এটা 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 খুব ফানি হয়ে যাবে শুনতে আর কি। আমরা এখন অনেক বড় বড় লম্বা সৈকত, লম্বা সৈকত দৌড়াবো, আমি কি করবো ওখানে? হাঁটতে যাবো? লম্বাটার আসলে কোনো আদারওয়াইজ কোনো বেনিফিট নাই আসলে। সো ইউ ফাইন্ড আউট আ সেলিং পয়েন্ট ফর বাংলাদেশ। বাংলাদেশের সেলিং পয়েন্ট হচ্ছে বাংলাদেশের মানুষ, একদম। বাংলাদেশের
মানুষের যে হসপিটালিটি, এত কেওয়াসের মধ্যেও যে হাসি মুখে বেঁচে থাকা, আমাদের প্রত্যেকদিন মন খারাপ করে 24 আওয়ার্স বেঁচে থাকার 100% রিজন আছে, এবং আমরা এটা আমাদের পাওনা, এটা আমরা করতেই পারি চাইলে। পর্যটকরা বিদেশ থেকে আমাদের হাসি দেখতে আসবে। অ্যাবসলিউটলি। আমার কাছে খুব মনে হয় এটা, যে এটা খুবই, আমি জানি খুবই ওভার সিম্পলিফাইড মনে হচ্ছে এখন শুনতে, কিন্তু আমার কাছে মনে হয় আলটিমেটলি মানুষ এখানে মানুষের জন্য আসবে আসলে। বিকজ যেই টুরিস্ট আপনি আনবেন সেই টুরিস্ট, আপনার কম্পিটিটিভ এনভায়রনমেন্টটা খুব ডিফিকাল্ট, কিন্তু মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্ডিয়া, যেখানে পুরো পৃথিবী একসাথে পাওয়া যায়, তার পাশে আপনি একটা ছোট্ট একটা দেশ বাংলাদেশ, সেই দেশে ট্যুরিজমের কথা বলছেন, কিন্তু আপনি সেই দেশে আপনি মনে করছেন সবচেয়ে বড় সেলিং পয়েন্ট হচ্ছে মানুষ, এবং এটা ইউনিকনেসটা, যে কারণে আমরা বলেছিলাম স্কুল অফ লাইফ বলেছিলাম, আমার যে মনে থাকে আপনাদের, যে আসলে এমন কিছু এখানে রয়ে গেছে যেটা পৃথিবীর কোথাও আপনি খুঁজে পাবেন না। যথা সেটা হচ্ছে মানুষ, সেটা হচ্ছে গিয়ে এমন অনেক কিছু যেটা আসলে এখন আর পুরো পৃথিবীতে পাওয়া যাবে না, আধুনিক পৃথিবীতে আর অ্যাভেলেবল না। যথা যেমন ধরেন আমি যদি বলি যে আপনি যদি এসে দেখতে চান কি করে আসলে 200 ফিট 500 ফিট উপর থেকে লাফ দিয়ে, ব্রিজ থেকে লাফিয়ে পড়ে সমুদ্রের পানিতে নামতে হয় জাম্প করে, তাহলে বাংলাদেশ আসতে হবে আপনাকে। যদি খালি হাতে গায়ে কাদা মেখে খালি হাতে মৌমাছির মধু পাড়তে হয়, দেখতে হয়, বাংলাদেশে আসতে হবে। ইট ক্যানট বি হ্যাপেন এনিওয়্যার এলস, ইটস নট পসিবল। 200 ফুট 500 ফুট উপর থেকে পানির ব্যাপারটা বোধহয় পৃথিবীর আরো অনেক দেশে এটা বোধহয় পাওয়া যাবে। খালি হাতে মৌমাছির ব্যাপারটা এখনো মনে পড়তেছে না। আপনি নিশ্চয়ই, মানে আমরা যখন মাছ ধরা আর কোথাও পাবেন না, আরো অন্য অনেক ভাবে, ঠিক আছে, এটা নিয়ে আমরা আসলে যে there has to be, you have to find out the uniqueness of a country। আমি সেটাই বলতেছিলাম যে এরকম কোনো কিছু কি আমরা আমার কাছে খুঁজে মনে হয় পেয়েছি কিনা, খোঁজা হয়েছে কিনা। আমার কাছে মনে হয় আমি একটু ঢাকার বাইরে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আব্দুল মান্নান আছেন, প্রফেসর আব্দুল মান্নানের কাছে জানতে চাইবো যে বাংলাদেশ পর্যটন বোর্ড আইনে মানে ঢাকায় এর প্রধান কার্যালয় রাখার কথা বলা হয়েছে, এই মানে ঢাকায় কেন পর্যটন বোর্ড আইনের প্রধান কার্যালয় রাখতে হবে, আপনি কি মনে করছেন অধ্যাপক আব্দুল মান্নান? ধন্যবাদ আপনাদের সকল দর্শক শ্রোতাদের। বারাউলিয়ার পূর্ণভূমি চট্টগ্রাম থেকে যে বোর্ডের কথা বলা হচ্ছে, এটি একটি সরকারি প্রতিষ্ঠান এবং এদের কাজ ছিল, প্রধান দায়িত্ব ছিল পর্যটনকে উন্নয়ন করা, পর্যটনকে বিশ্বময় ছড়িয়ে দেওয়া। কিন্তু আমার মনে হয় না 40 বছরেও এই পর্যটন কর্পোরেশন বলি আর পর্যটন বোর্ড বলি এই কাজটি তারা করতে পেরেছে। আমার মনে হয় যদি আমরা বাংলাদেশের পর্যটনের বিকাশ চাই, পর্যটন বোর্ডকে খুব বেশি গুরুত্ব না দিয়ে প্রাইভেট সেক্টরকে আমাদেরকে সামনে এগিয়ে আনতে হবে। এবং বাংলাদেশে একটু আগে একজন যে আলোচক বলছিলেন বিউটিফুল বাংলাদেশ, বাংলাদেশ সত্যি সত্যি বিউটিফুল। যেমন এই চট্টগ্রামের কথাই বলি, আমি সারা বিশ্বের বহু পর্যটন কেন্দ্রে গেছি, কিন্তু একটি শহরে নদী আছে, পর্বত আছে, সমুদ্র আছে, পাহাড় আছে, এরকম শহর বিশ্বের খুব কম দেশে আছে। কিন্তু সেই জিনিসটাকে আমরা সারা বিশ্বে বা আমাদের অঞ্চলে তুলে ধরতে পারি না। একজন পর্যটক যখন একটি শহরে আসে বা একটা জায়গায় যায়, সে শুধু বিচ দেখতে আসে না বা পাহাড় দেখতে আসে না, সে সেখানে সেগুলি দেখবে, সেখানে তার বিনোদনের ব্যবস্থা থাকতে হবে, তার থাকার ভালো এবং সস্তায় ভালো জায়গা থাকতে হবে, তাকে নিরাপত্তা দিতে হবে। আমি দুদিন আগে দেশের বাইরে থেকে আসছিলাম, একজন প্রায় 80 বছর বয়সের এক মহিলা অধ্যাপিকা ইয়েল বিশ্ববিদ্যালয়ে আমার পাশের সিটে বসে, উনি ঢাকায় আসছেন শুধুমাত্র লুই খানের এই স্থাপত্য দেখার জন্য, আমাদের সংসদ ভবন দেখার জন্য। আমরা কি কখনো এটা চিন্তা করেছি যে বাংলাদেশের এই লুই খানের স্থাপত্য বিদেশের পর্যটকদের সামনে আমরা নিয়ে যাব? আমরা কি কখনো চিন্তা করেছি? অধ্যাপক আব্দুল মান্নান, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গেই থাকবেন। জনাব শাইখ সিরাজ, আপনাকে চট করে একটু জানতে চাইবো যে উনি বলছিলেন যে এটা বেসরকারি উদ্যোগে নেওয়াই, এটি মানে উনি একদমই সরকারের উপর ভরসা রাখতে পারছেন না। একেবারেই না, কারণ বর্তমান বিশ্বে পর্যটন সরকার হয়তো কি বলে এটাকে, আমরা যেটা বলি নিয়ম নীতিটাকে তৈরি করে দেবে, হ্যাঁ, কিন্তু টোটালিটিটার ইনভেস্টমেন্ট থেকে শুরু করে, কারণ বর্তমান বিশ্বে পর্যটন সরকার হয়তো কি বলে এটাকে, আমরা যেটা বলি নিয়ম নীতিটাকে তৈরি করে দেবে, হ্যাঁ, কিন্তু টোটালিটিটার ইনভেস্টমেন্ট থেকে শুরু করে, কারণ পর্যটনের সাথে ব্যবসার একটা সম্পর্ক। একজন সরকারি আমলা কোনো সময় ব্যবসা বুঝতে পারে না, যে কারণে আমাদের বিমানের আজকে এই অবস্থা। ওখানে একজন ব্যবসায়ী লোক আসতে হবে। এটা কি একটু কবির ভাই কি একটু আমি রেসপন্স করছি ডেফিনেটলি। সেটি হচ্ছে শাইখ সিরাজ ভাই যেটা বললেন, আমি তার সাথে একমত। পর্যটন বোর্ড কিন্তু ব্যবসা করছে না, পর্যটন বোর্ড ফ্যাসিলিটিগুলো তৈরি করে দিচ্ছে। যেটি হচ্ছে যে আপনি জানেন যে আজ পর্যন্ত 40 বছরের কথা যে আমরা বলছি, আমরা কি জানি যে পর্যটন শিল্পে যারা কাজ করেন, বিশেষ করে যারা
প্রাইভেট ট্যুর অপারেটরস, হোটেল, মোটেল, রিসোর্ট, গেস্ট হাউস ওনার্স অ্যাসোসিয়েশন, ইভেন ট্যুরিস্ট ভেহিকল যারা প্রোভাইড করেন বা রেস্টুরেন্ট, রেস্ট হাউস যারা করেন, তাদের কি কোনো অ্যাক্ট রয়েছে? কোনো অ্যাক্ট নেই, কোনো আইন নেই। শুধু একটি মাত্র সিটি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স নিয়ে হোটেল এবং রেস্তোরাঁ সম্পর্কিত একটা শুধু হোটেল রেস্টুরেন্ট রয়েছে, যেটা খুবই পুরনো, ওটা আপডেট করা হচ্ছে। কিন্তু আপনার যারা ট্যুর অপারেটরস, তারা কিন্তু সিটি কর্পোরেশন থেকে একটি লাইসেন্স নিয়ে তারা এই ব্যবসাটি করে থাকেন। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, যদি শুধু একটা ট্রেড লাইসেন্স নিয়ে আপনি পর্যটনের মতো একটা সেন্সিটিভ বিজনেস করে থাকেন, যে কমিটমেন্ট করছেন আপনার কাস্টমারকে, সেটি পুরোপুরি দিচ্ছেন কিনা সেটি কে কন্ট্রোল করবে বা সে কে মনিটর করবে? সেই জন্য কিন্তু আমরা এখন একটা আমব্রেলা অ্যাক্ট করতে যাচ্ছি সবাইকে নিয়ে। এখানে দেখেন, এখানে একটা কথা, এই আমব্রেলা অ্যাক্ট সম্পর্কে শাইখ সিরাজ ভাই এবং শুভ্র ভাই এবং শাওন ভাইয়ের মন্তব্য শুনবো, তার আগে একটা বিরতি নিয়ে নিচ্ছি। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে প্রফেসর আব্দুল মান্নান বলছিলেন যে আসলে সরকারের সেই অর্থে, মানে সরকারের ইয়ের চেয়ে বেসরকারি উদ্যোগী পর্যটনকে এগিয়ে নিতে পারে। তার বিপক্ষে আখতারুজ্জামান খান কবির বলছিলেন যে কেন দরকার। গাজী শুভ্র, আপনার মতামত শুনবো। আমি একটু অন্য আরেকটা ব্যাপারটা বলি। সেরকম মনে করেন যদি একটা গাছ থাকে, সেই গাছে একটা কাক বাসা করবে। কাক বাসা করলে কোকিল ডিম পারবে, কিন্তু যদি গাছটা না থাকে, কাকের বাসা না থাকে, কোকিলও আর ডিম পারবে না, কোকিল একদিন থাকবেও না। তা আমাদের এখন যা আছে, সেটা সরকারি হোক বেসরকারি হোক, কাউকে না কাউকে এটা এখন সংরক্ষণ করতে হবে। এখন লালবাগ কেল্লার একটা উদাহরণ দিলাম, আজকে পানাম নগরীতে গেলাম, সেখানেও গিয়ে শুনলাম সেখানে নাকি পৌরসভা হবে, সব নাকি ভেঙে সেখানে সরকারি অফিস করা হবে। তো সেরকম জিনিস যদি হয়, তবে কিন্তু আমরা সংরক্ষণ কিছুই করছি না। যা আছে, আমি বলছি এখন পর্যন্ত যতটুকুই আছে সেটুকু যদি আমরা ধরে রাখতে পারি, উই হ্যাভ প্রুভ, আমি শাওন ভাই আমরা সবাই মিলে উই হ্যাভ প্রুভ ইটস আ বিউটিফুল বাংলাদেশ। মানে এখন কিন্তু আমরা বাংলাদেশেই শুটিং করেছি, সেটা আমরা কিন্তু লিটারালি ফিজিক্যালি আমরা সেখানে গেছি। কমিউনিকেশন হয়তো একটু ডিফিকাল্ট, বাট এখনো যাওয়া যায়। সেই জিনিসগুলোকে অ্যাকচুয়ালি আমি বলছি সেটাই, যে সরকারি বেসরকারি যে দিক থেকেই হোক, এগুলার ইমপ্রুভমেন্টটা দরকার, আপনার সিকিউরিটিটা দরকার, কমিউনিকেশনের ইমপ্রুভমেন্ট দরকার। এগুলো হলে যা এখনো আছে সেটাকে যদি সংরক্ষণ করা যায়, আমার মনে হয় তাতেই চলবে। আমরা এরকম ভাবে যাতে নষ্ট না করে ফেলি। শাওন ভাই, কবির ভাই বলছিলেন যে কিছু কিছু সুপারভাইজিং মনিটরিং যদি না করা হয়, তাহলে এটার কি হবে? মানে বেসরকারি উদ্যোগে পুরোটা ছেড়ে আমি আমার কাছে মনে হয় পুরোপুরি তো আর বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার আসলে স্কোপও নাই কোনো, মানে এটা বললেই তো আর হবে না। মানে ইনফ্রাস্ট্রাকচারাল যে রেসপন্সিবিলিটি, ইলেকট্রিসিটি আছে কিনা, রাস্তা তৈরি হলো কিনা, এটা তো আর প্রাইভেট সেক্টরের পক্ষে সম্ভব না। উই নো দ্যাট। মানে আর আরেকটা কথা কি, যে প্রাইভেট সেক্টরের কাজটা কি, প্রাইভেট সেক্টর তো আর চ্যারিটি করতে আসবে না, দে উইল কাম টু ডু বিজনেস। সো ও যে বিজনেস এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট পায়, তাহলেও বিজনেসটা করার ব্যাপারে খুব ইজিলি ইন্টারেস্টেড হবে। তো সেই ইকোসিস্টেম তৈরি করার যে কাজটা, সেটা গভর্নমেন্টকে কোনো না কোনো ফর্মে করতেই হবে। সেটা থেকে দেয়ার ইজ নো লুকিং ব্যাক, ওটার রিয়ালিটি। কিন্তু যেটা শুভ্র ভাই বলেছে একটু আগে, যে আমরা যখন বিউটিফুল বাংলাদেশ করতে গিয়েছিলাম, কাজ করেছি যখন একসাথে আমরা, তখন আমরা দেখেছি যে বিউটিফুল বাংলাদেশ করার সময় মনে হয়েছে যে জায়গাগুলোর যে বিউটি, তাতে কিন্তু ওটা নিয়ে কিন্তু কোনো কনফিউশন নাই। তার মানে আপনার যে কোর প্রোডাক্ট, সেখানে কিন্তু কোনো সমস্যা নাই। আসলে সমস্যা হচ্ছে তার অ্যান্সিলিয়ারি বিষয়গুলো নিয়ে। তার কিছু ইনফ্রাস্ট্রাকচার গভর্নমেন্ট করবে, আর বাকিটুকু প্রাইভেট সেক্টর দৌড়ে যাবে ব্যবসার লোভে, টাকার লোভে। সেটাই হয়ে আসে, সেটাই সত্য। সো দ্যাট ইজ দ্য মিক্সচার দ্যাট ইউ নিড। শাইখ সিরাজ ভাই, আপনার কাছে শুনবো। তার আগে একজন দর্শকের একটু মতামত আপনাকে শুনিয়ে রাখি। ওনার নাম আমিন। উনি বলেছেন, ক্যান উই লিভ এ গুড পার্ট অফ আওয়ার বিচেস জাস্ট ফর ফরেন টুরিস্টস উইথ বেটার ফ্যাসিলিটি এন্ড প্রাইভেসি? আপনি যদি একটু জবাব। ইসের শাওন এবং শুভ্র যেটা বললো, তার সাথে আমি কিছু কিছু জায়গায় দ্বিমত করছি। আমার কাছে মনে হচ্ছে যে বেসরকারি পর্যায়ে আসতে হবে, সরকারি পর্যায়টা হবে না, কারণ 40 বছরে হয়নি। কেন কথাটা বলছি, সরকার কিন্তু নতুন করে আবার কিছু প্রকল্পের কথা বলছে, যেমন পিপিপি। তো পিপিপি মানে হলো আমি একটু বিশাল ব্রিজ বানাবো, তা তো না। পর্যটনের পয়সা আর্ন করার যথেষ্ট স্কোপ বাংলাদেশে আছে। এখানে আপনি প্রপারলি যদি সব ধরনের ফ্যাসিলিটি দিতে পারেন, রাস্তাঘাট, নিরাপত্তা, অটোমেটিক্যালি পর্যটক এখানে আসবে। এবং ওই জায়গাগুলো যদি উন্নয়ন করতে হয় পর্যটনদের অ্যাট্রাক্ট করার জন্য, তাহলে সেটা বেসরকারি পর্যায় থেকে করতে হবে। সরকারি পর্যায়ের ফান্ড এত দিয়ে তারা এগুলি কোনোদিন পারবে না। অতএব আমি যদি আজকে কক্সবাজারের কথাই বলি, আপনি 20 বছর আগে কক্সবাজারে গেলে একটা ভালো হোটেল পেতেন না,
এখন তো আপনি একটা 5 স্টার বা 4 স্টার হোটেলের মতো জায়গায় থাকতে পারেন, খেতে পারেন, ঘুমাতে পারেন। অনেকেই বলছে যে এটা খুবই অপরিকল্পিতভাবে ঠিক এবং আছে, খুবই সেই সাংঘাতিক অপরিকল্পিত রকমের দায়িত্বটা ছিল নৈরাজ্য সরকারের। এবং না, ঠিক অরাজকতা। আছে, কিন্তু আপনি যখন পাচ্ছেন, থাকতে পারছেন, জি। কিন্তু সেই অপরিকল্পিত হওয়ার পেছনের দায়িত্ব তো সরকারের ছিল। উনি তো সেটাই সে কেন বলছেন যে অপরিকল্পিত এটাই কিন্তু ইস্যু, সেটা তো ওনাকে তো করতেই হবে নাকি? নাম্বার 2 আরেকটা বিষয়, জি। আজকে আপনি যদি কক্সবাজারে যেতে চান, আপনি প্লেনে যাবেন। বাংলাদেশ বিমান সপ্তাহে 3 দিন ফ্লাইটের মধ্যে 2 দিনই যায় না। বিমান নিয়ে কথা না বলি না আমরা। না, কেন বলবেন না? মানে ওটা নিয়ে কথা কি আপনি বলবো? কক্সবাজারে যেহেতু যাচ্ছেন, আপনি তো প্রাইভেট প্লেনেই যাচ্ছেন, তাহলে যতটুকু এসছে অপরিকল্পিতভাবে প্রাইভেট সেক্টর থেকেই তো আসছে। আরো মজার কথা বলি, পর্যটন কক্সবাজার আমাদের বাংলাদেশের সবচেয়ে অ্যাট্রাকটিভ টুরিস্ট প্লেস হচ্ছে কক্সবাজার। আমরা কথায় কথায় কক্সবাজার বলি। কক্সবাজারে সন্ধ্যের পরে প্লেন নামেও না, উঠেও না, জানেন? না মানে এটা খুবই ইন্টারেস্টিং পয়েন্ট। একটা পর্যটন কেন্দ্র সন্ধ্যের পরে, কারণ ওই লাইট কি বলে এটাকে, ওই টার্ক লাইট না থাকার কারণে ওখানে প্লেন নামেও না, উঠেও না। এই হচ্ছে কক্সবাজার। কবির ভাই নিশ্চয়ই বলবেন এই 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 ব্যাপারটা কেন, এটা আমার জানা ছিল না। তার আগে আমরা খুলনা থেকে রূপান্তরের নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম খোকনের কাছে জানতে চাইবো যে রফিকুল ইসলাম খোকনের কাছে জানতে চাইবো যে খোকন ভাই, আপনি আমাদেরকে একটু বলবেন যে মানে খুলনায় পর্যটনের সম্ভাবনা এবং সমস্যাগুলি কি, খুব সংক্ষেপে যদি আমাদেরকে বলেন খোকন ভাই। না, আমাদের আপনারা জানেন যে বাংলাদেশের 3টি বিশ্ব ঐতিহ্য স্থান আছে, তার 2টি কিন্তু বৃহত্তর খুলনা অঞ্চল। একটি হলো ন্যাচারাল সাইট সুন্দরবন, যেটি পৃথিবীতে দ্বিতীয়টি নাই। আরেকটি হলো যে 60 গম্বুজ মসজিদ সহ হযরত খানজাহান আলীর যে স্থাপনা। তো এই দুটো কিন্তু বিশ্ব ঐতিহ্য। বাংলাদেশের মোট 3টি জায়গা আছে, তার 2টি হলো এই অঞ্চলে। ফলে এখানে যে অনেক সম্ভাবনা আছে, এটি নিয়ে কিন্তু কোনো দ্বিমত নেই। কিন্তু আমাদের এই অঞ্চলে বড় সমস্যা, যেটি আমি মুগ্ধ হয়ে সবার আলোচনা শুনছিলাম, সেটা সরকারি ভূমিকা বেশি হবে না বেসরকারি। কিন্তু আমরা মনে করি যে সরকার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দেবে। যেমন আমাদের এই দক্ষিণ পশ্চিম অঞ্চল সুন্দরবন অঞ্চলে এখানে ট্যুরিজমটা বিকশিত হচ্ছে না। মূল কারণ কি, যে এখানে এয়ারপোর্ট নাই, এখানে পদ্মা ব্রিজ যদি হয় তাহলে হয়তো আরেকটু ভালো হবে। এবং বাংলাদেশ যে পর্যটন কর্পোরেশন, এটা কিন্তু এই নামে যে একটি প্রতিষ্ঠান আছে, তা কিন্তু এই অঞ্চলের মানুষ জানে না। এটি একটি অকার্যকর কিংবা আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আখতারুজ্জামান খান কবির। আপনাকে 2টি বিষয়ে একটু আপনার দৃষ্টি আকর্ষণ করছি। যাতায়াতের ক্ষেত্রে শাইখ সিরাজ ভাই আপনাদের একটি তথ্য দিলেন যে কক্সবাজারে সন্ধ্যার পরে প্লেন ওঠেও না, নামেও না। আর খুলনাতে তো এয়ারপোর্টই নাই, যশোরে একটা আছে, তারপরে রাস্তাঘাটের অবস্থা তো ততই বচো। আপনি যদি একটু বলতেন যে এই ব্যাপারে আপনারা কি উদ্যোগ নিচ্ছেন। আচ্ছা, যেটা বলছি, দুটো বিষয় কিন্তু আসলে মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন ট্যুরিজমের, কারণ এয়ারপোর্ট ট্যুরিজম বোর্ড এয়ারপোর্ট করেও না, বাট এই বিষয়ে আমরা আমি বলতে যাচ্ছি না, এটা জানেন শাইখ সিরাজ ভাই জানেন, যেটা হচ্ছে যে কক্সবাজার কিন্তু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের জন্য যে রানওয়ে প্রয়োজন, সেটা অলরেডি কিন্তু ফাইনাল স্টেজে রয়েছে। এটা হচ্ছে, কথাটা তো ওইখানেই যে 40 বছর হয়ে গেছে, হচ্ছে না। আমি পিছনে যেতে চাচ্ছি না, আমি সামনে যেতে চাচ্ছি। যেটা হয়নি সেটা আমরা সবাই জানি। জি, তো সেখানে থেমে থাকবো না। আমরা কি করতে চাই, আমাদের স্বপ্ন, সেখানে যাবো। আমরা খুবই আশাবাদী। কক্সবাজারে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে, সেখানে সন্ধ্যার পরে না, আমার মনে হয় মধ্যরাতেও প্লেন নামবে। আমরা একটা টাইমলাইন শুনতে পারি আপনার কাছ থেকে, যে এটা টাইমলাইন আমি আসলে আই এম নট ইন এ পজিশন টু সে এনি সর্ট অফ ফেসবুকে না ফিউচার টাইমলাইন নাই। যে জন্য বলতে যাচ্ছি যে এটা আমি আজকে বললে আসলে ঠিক হবে না, কারণ আমরা ট্যুরিজম বোর্ড এয়ারপোর্ট নিয়ে কাজ করি না। আমরা আসলে এটা মিনিস্ট্রি বলতে পারবে। একটা আশার টাইমলাইন, আশার মানে আমরা আমি যেটা শুনেছি যে এই বছরের মধ্যে এটা ওয়ার্ক অর্ডার চলে যাবে, হয়তো 3 মাস লাগবে এটা ওয়ার্ক অর্ডার দিতে, দেন তারপরে কাজ সম্পন্ন করে যতটুকু সময় লাগে, এটা আমরা শুনতে পেয়েছি যে কক্সবাজারের জন্য। অধ্যাপক আব্দুল মান্নান, আপনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমাদের প্যানেলিস্টদের আলোচনা আপনি শুনলেন। আপনি কি আপনার আর কোনো মন্তব্য করবেন এই প্রসঙ্গে, যে রাস্তাঘাট এবং অনেকগুলি বিষয় এসেছে সরকারি এবং বেসরকারি উদ্যোগের মধ্যে? অধ্যাপক আব্দুল মান্নান। জি 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 ধন্যবাদ। জি জি ধন্যবাদ। এই যে পর্যটন কর্পোরেশন বা ট্যুরিস্ট বোর্ড যে কথাগুলি বললেন, এটাতে বোঝা যায় সরকারের হাতে যখন যায় তখন সমন্বয়ের প্রচণ্ড অভাব ঘটে। যে কারণে শুধু পর্যটন না, যে কোনো ক্ষেত্রেই একটা হযবরল অবস্থার সৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকে যায়, এবং পর্যটন তার একটি উৎকৃষ্ট প্রমাণ। শাইখ সিরাজ সাহেব যেটা বললেন, কক্সবাজার রাত্রে প্লেন ওঠানামা করে না, শুধু রাত্রে বা দিনের ব্যাপার না, কক্সবাজারে কোনো হোয়াইট বডিড প্লেনই ওঠানামা করতে পারে না। F-27 বা F-28 এর ওই আকারের প্লেন ছাড়া কোনো বড় প্লেন ওঠানামা করতে পারে না। এবং সন্ধ্যার পরে চট্টগ্রাম থেকে আপনি যদি বাসে যেতে চান, সেটাও সম্ভব না। এবং কক্সবাজারে যে গ্রোথটা হয়েছে, সেটা ভার্টিক্যাল গ্রোথ। আমরা কক্সবাজার নিয়ে অনেক কথা বলি, সারা বিশ্বের কাছে আবেদন করি,
কিন্তু আমরা কক্সবাজারের যে মূল অবস্থা সেটা সম্পর্কে আমরা অনেকে ধারণা করি না। জনাব শাইখ তারপরে সিরাজ অনেকটা চট্টগ্রাম, বলেছেন। আমি চট্টগ্রামের সন্তান, জি। আমি বড় হয়েছি চট্টগ্রামে, আমি চট্টগ্রামকে দেখেছি কিভাবে ধীরে ধীরে চট্টগ্রাম একটু ক্ষয়িষ্ণু নগরে পরিণত হয়েছে। যেমন চট্টগ্রামে একটা সার্কিট হাউস আছে যেটি 1913 সনে ইংরেজরা একটি ম্যানর, যেমন চট্টগ্রামে একটা সার্কিট হাউস আছে যেটি 1913 সনে ইংরেজরা একটি ম্যানর হাউস হিসেবে তৈরি করেছিল। সেই ম্যানর হাউসটাকে এখন বাইরে থেকে দেখা যায় না, কারণ অপরিকল্পিতভাবে ওই সার্কিট হাউসের সামনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আসলে সাফল্যের সাথে অনেকগুলি জায়গাকে এরকম নষ্ট করে ফেলতে পারছি। অধ্যাপক আব্দুল মান্নান এবং জনাব রফিকুল হোসেন খোকন, আপনাদের অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আমাদের প্যানেলিস্টদের সঙ্গে আরো আলোচনা করব। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব শাইখ সিরাজ, আপনার কাছে জানতে চাইবো যে এটি আমাদের অনেক দর্শকদের প্রশ্ন, সবগুলি প্রশ্নকে মানে এক জায়গায় আসলে অনেকটা এরকম হয় যে ইকো ট্যুরিজম, কমিউনিটি ট্যুরিজমের কথা জোরে সোরে শোনা যাচ্ছে। আমাদের কৃষিভিত্তিক গ্রাম, দেশীয় প্রযুক্তির কৃষি কার্যক্রম, লোক সংস্কৃতি, বাউল সংস্কৃতি নিয়ে কমিউনিটি ট্যুরিজমের কার্যক্রম সরকারি বেসরকারি উদ্যোগে কেমন চলছে, কেমন হওয়া উচিত, এটা আপনার কাছে চলছে কিছুই না। ইকো ট্যুরিজমের ভিতরে আমরা ঢুকি না। ইকো ট্যুরিজম একটা বিশাল সাবজেক্ট। আপনি যদি কৃষির কথা, এগ্রিকালচারের কথা বলেন, খুব বেশি দূর না, বাংলাদেশ থেকে একটু ওপারে গেলেই যদি আমি দার্জিলিং এর কথা বলি, দার্জিলিং এর মিরিক বস্তি, যেটা মিরিক বস্তি, ওই বস্তি অর্থ ওই না, ইটস এ বিগ প্ল্যান্ট, ইসের উপরে প্ল্যান্টেশন পাহাড়ে, যেটা হচ্ছে কমলা লেবুর। ওরা শুধুমাত্র রাজ্য সরকার মিরিক বস্তিকে ইকো ট্যুরিজমের আওতায় এনে গত 2-3 বছরে ওখান থেকে হিউজ পরিমাণ মানে রেভিনিউ শুরু করেছে। তারপর আপনি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কথা যদি বলি, যে শুধুমাত্র টিউলিপের চাষ, যে টিউলিপ দেখিয়ে কোটি কোটি টাকা আর্ন করতেছে। বাংলাদেশে এরকম কত কিছু আছে দেখানোর মতো। নেচার, যদি নেচারকে বলেন ট্যুরিজম। তারপর আপনি আসেন ইসেতে, মালয়েশিয়াতে ক্যামারুন হাইল্যান্ড, যেটা ক্যামারুন হাইল্যান্ড টোটালটাই হচ্ছে এগ্রিকালচার ট্যুরিজম। স্টেয়ারের উপরে শুধুই মাত্র কি বলে অর্কিড আর হচ্ছে স্ট্রবেরি। তো আমাদের এখানে তো এই জাতীয় প্রেক্ষাপট, আপনি ঢাকার থেকে শুধু মানিকগঞ্জে গেলে দুধারে যে পরিমাণ বিশাল বিস্তীর্ণ শীতের সময় যে কি বলে সর্ষে ক্ষেত, ওটা তো দেখার জিনিস। আপনি আমাদের এখন যে সমস্ত মাছের খামারগুলো আছে, বিশাল বিশাল অর্চার্ডগুলো আছে, এগুলো দেখার মতো জিনিস। আমরা তো এগ্রিকালচারকে আমরা মূল ট্যুরিজম বলতে যেটা বুঝি, সেটাতেই কি আমরা নাকানি চুবানি খাচ্ছি। এগ্রিকালচারকে ট্যুরিজমের আওতায় আনবো, এটা এখন পর্যন্ত সব প্রশ্ন আসলে সব রাস্তা যেমন রোমে গিয়ে আসে, সব প্রশ্ন আসলে আখতারুজ্জামান খান কবির আপনার কাছে চলে আসছে। আমি খুবই দুঃখিত, আপনাকে বিব্রতকর প্রশ্ন করতে হচ্ছে, কিন্তু এই প্রশ্নটি করতেই হবে আপনাকে, যে মানে গত অর্থ বছরে সরকার 66 কোটি টাকা বরাদ্দ করেছিল বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের জন্য। ট্যুরিজম বোর্ড ব্যয় করতে পেরেছে মাত্র 3 কোটি টাকা। না, ঠিক না, 3 কোটি টাকা না, আমরা ফেরত দিয়েছি এভাবে বলি 48.5 কোটি টাকা। আচ্ছা, ওই তাহলে যোগ বিয়োগ একটু ভুল হয়েছে, তাহলে আপনারা ব্যয় করতে পেরেছেন 8 কোটি টাকা, মানে যা আসে আর কি 7.5 কোটি টাকা। এটা কেন? মানে এটা ওরা, যে আমার পাশে যিনি রয়েছেন শাওন ভাই, উনিও জানেন সেই বিষয়টি। আপনি জানেন যে গত বছরে ভিজিট বাংলাদেশ নামে একটা ক্যাম্পেইন ট্যুরিজম বোর্ড হাতে নিয়েছিল, ভিজিট বাংলাদেশ। এই ক্যাম্পেইনের মধ্যে 8টা কম্পোনেন্ট ছিল, অ্যাক্টিভিটিস। তার মধ্যে ছিল আপনার মিডিয়া ক্যাম্পেইন, ইন্টারন্যাশনাল মিডিয়া মার্কেটিং, এবং আরেকটা ছিল বড় ধরনের, সেটি হচ্ছে যে আমরা রোড শো করব বাইরে বিভিন্ন দেশে, শোকেস বাংলাদেশ করব, এবং বাংলাদেশে বিদেশি যারা আছে, ট্রাভেল রাইটার, আপনার জার্নালিস্ট, ট্যুর অপারেটরস, তাদেরকে নিয়ে আমরা বাংলাদেশে পরিচিতিমূলক ভ্রমণ যেটা করি, অন্যান্য দেশ সবসময় করে, সেটি করব। কিন্তু সমস্যাটা হচ্ছে কি, আমি আবার প্রথমেই বলেছি যে এই টাকাটা পুরোটাই রাজস্ব খাতের টাকা। রাজস্ব খাতের টাকা খরচ করতে গেলে একটা সরকারি নিয়ম নীতি রয়েছে, যেটি হলো পিপিআর, ক্রয় নীতিমালা। গত বছরে যেহেতু প্রথমেই ছিল ট্যুরিজম বোর্ডের যাত্রা, এখানে কিন্তু আমি আরেকটা কথা বলি, তাহলে সুবিধা হবে বুঝতে আমাদেরকে। সেটি হচ্ছে শুধু প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার থেকে নিয়োগপ্রাপ্ত, বাকি যে সমস্ত অফিসার বা স্টাফ রয়েছেন আমাদের সবাই কিন্তু ধার করা বাংলাদেশ পর্যটন কর্পোরেশন থেকে মন্ত্রণালয়ের আদেশে সংযুক্তিতে রয়েছেন। তারা কিন্তু কখনো এত বিশাল আকারের এই ধরনের মিডিয়া ক্যাম্পেইন অথবা মার্কেট স্ট্র্যাটেজি বা প্ল্যানিংয়ে কখনোই করেনি পর্যটন কর্পোরেশন, বিকজ সেটা হচ্ছে এসওই, স্টেট ওন এন্টারপ্রাইজ।
কিন্তু আমরা কিন্তু সমস্ত ডকুমেন্ট যেগুলো রয়েছে এগুলো গুছিয়ে নিয়ে ফাইনাল স্টেজে এটা আপনার পেপারে যখন গেল, বিভিন্ন কোম্পানিগুলো বিড করলো, ক্রিয়েটিভ এজেন্সিগুলো বিড করলো, বিডিং এর পরে এভ্যালুয়েট করা হলো, এভ্যালুয়েট করে ফাইনাল টেকনিক্যাল অ্যান্ড ফিনান্সিয়াল এভ্যালুয়েশনের পরে এটা কিন্তু ট্যুরিজম বোর্ড মন্ত্রণালয়ে পাঠিয়েছিল, কিন্তু সেটা পাঠিয়েছিল একদম শেষ মুহূর্তে, বছর শেষে। এটার জন্য অনেকটা লম্বা সময় নিয়েছে এবং এই কিছু বিষয় আছে যেটা আমরা মিডিয়াতে বলবো না, কিন্তু আমরা কিন্তু আমার এক বন্ধু নুরুল আকবর ভুইয়া, উনি লন্ডনে সাংবাদিকতা করেন, উনি আমার কাছে একটা লম্বা চিঠি লিখেছেন আজকে ফেসবুকে এই বিষয়টি দেওয়ার পরে। আমি কিছুটা অংশ আপনাকে পড়ে শোনাচ্ছি। ওয়ার্ল্ড ট্রাভেল মার্কেটে গত বছর পর্যটন বোর্ড যোগ দিল, অথচ কেন দিল তার কোনো সঠিক উত্তর আমি অনেক ঘুরেও পেলাম না। বিশ্বের সর্ববৃহৎ মার্কেটে বিভিন্ন দেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপনে আসলেও বাংলাদেশের পর্যটন বোর্ড বা কোনো কোম্পানি একটি অ্যাপয়েন্টমেন্টও কারোর সঙ্গে করেনি। পুরো মিডিয়া সেন্টার ঘুরে একদিনও একটি প্রেস রিলিজ পর্যন্ত পেলাম না। ওনারা উত্তর দিলেন অর্থ সংকটের কারণে তারা অনেক কিছু থাকা সত্ত্বেও করতে পারেননি। আচ্ছা, এইটার জবাব আসলে আমি দিতে পারবো না, কিন্তু গত বছর যখন ওয়ার্ল্ড ট্রাভেল মার্ট যেমন নভেম্বরে হয়েছে, নভেম্বরে, তো এবারও হচ্ছে নভেম্বরে, এবার আমরা যাচ্ছি এবং বাই দিস টাইম আমরা কিন্তু যেটাগুলো B2B মানে বিজনেস যে ম্যাচ মেকিং এর জন্য বিজনেস টু বিজনেস যে অ্যাপয়েন্টমেন্ট সেটা ফিক্স করে ফেলেছি। এবং গত বছর দেয়নি এটা বোধহয় সঠিক নয়, আমার দেখা হয়েছে যে ওয়ার্ল্ড ট্রাভেল মার্কেট যেটা বলি WTM, ওয়ার্ল্ড ট্রাভেল মার্কেটে কিন্তু আমরা ওদের যে সুভিনির ছিল মানে অফিসিয়াল যে বুলেটিন, সেখানে বাংলাদেশটা পেজ ছিল, 2টা পেজ, সেটা আমরা দিয়েছিলাম। আর প্রেস রিলিজ তো না দেওয়ার কথা না, যেহেতু আমাদের মিশন রয়েছে। আমি যতটুকু জানি মিশন এই ওয়ার্ল্ড ট্রাভেল মার্কেটে বাংলাদেশ হাই কমিশন স্পেশালি লন্ডন তারা কিন্তু কাজ করেছে আমাদের সাথে বসে। আচ্ছা যাক, ওটা ওর চিঠির ব্যাপার। শুভ্র ভাই আপনার কাছে আসি যে আচ্ছা আমি একটু কথা বলি। আমি আজকে বারবার আপনার দিকেই সবাই যাচ্ছে, ভালো তো, যেহেতু আজকে বিশ্ব পর্যটন দিবস আমাদের দিকে আসবে। এই যে আমাদের এমবাসির কথা বললো, হাই কমিশনের কথা বললো, এটাই আমি বলি এমবাসি আর হাই কমিশন গুলোর তো অনেক বড় দায়িত্ব। জি, বাংলাদেশকে ব্র্যান্ডিং করে না, বাংলাদেশকে ব্র্যান্ডিং করে। ওরা বিউটিফুল বাংলাদেশ বানালো, লিসেন তোমরা বিউটিফুল বাংলাদেশ বানালো, সেই সময় ক্রিকেটের উত্তাপের কারণে এটা একটু প্রচারিত প্রকাশিত হলো। হ্যাঁ, এখনো কিন্তু হচ্ছে ইনক্রেডিবল ইন্ডিয়া, তারপর ট্রলি এশিয়া, মালয়েশিয়া, যেমন ওদের যে ব্র্যান্ডিং ওটা যদি 70 ভাগ হয় তাহলে তো আমি 1 ভাগেও পৌঁছে নেব। আমি শেষ করে নিই। এমবাসি গুলোর দায়িত্বই তো ছিল যে এই কাজগুলো করা, মার্কেটিং করা। 70টা দেশের মানুষ বাংলাদেশে এসে অনারেবল ভিসা পেতে পারে, এটা কয়টা দেশের মানুষ জানে? পারেই না আসলে। জি, শুভ্র ভাই আপনার কাছে জানতে চাইবো যে মানে আমরা মানে আমাদের টাকা আমরা ফেরত দিলাম এবং কাজের পরিকল্পনা আমরা শেষ মুহূর্তে দিলাম, মানে এই প্রচার প্রচারণা বিষয় যেখানে আমরা সবচেয়ে বড় দুর্বলতা বলছি, এই বিষয়ে আপনি কি বলবেন? আমি শাইখ ভাইয়ের ওই কথাটা ধরে বলি যে ওই ক্রিকেটের কথাটা বললেন, গত জুন মাসে ক্রোয়েশিয়াতে একটা ট্যুরিজম ফেয়ার হয়েছিল, সেখানে ট্যুরিজম ফিল্মের উপরে তারা একটা অ্যাওয়ার্ডও দিয়েছে। আপনার ট্রুলি এশিয়া, মালয়েশিয়া, ইনক্রেডিবল ইন্ডিয়া, অ্যামেজিং থাইল্যান্ড, এরা কেউ অ্যাওয়ার্ড পায়নি, আমরা পেয়েছি। আমরা পেয়েছি। আমি আরেকটু বলি, আমরা এটা পেয়েছি, আমরা বোধহয় খুব সম্ভবত থার্ড প্রাইজ এবং বাংলাদেশ কিন্তু এটাতে পার্টিসিপেটও করে নাই। এটা কিন্তু ওরা নিজেদের উদ্যোগে কালেক্ট করে। আমি একটু বলি, পয়েন্ট এটা ছিল যে বাংলাদেশের এমবাসি গুলির তো আরো অনেক ভাবে তা প্রমোট করার কথা, আপনারা যা করেছেন। আমি সেটা ধরেই বলছিলাম, তোমার বানানো ফিল্মটা দেখার মতো ফিল্ম ছিল, আমরা দেখেছি, আমরা ফিল্ম হিসেবে মুগ্ধকারী, আমরা চিন্তাই করতে পারি যে বাংলাদেশের ছবি এত সুন্দর বানানো, কিন্তু ওই ফিল্মটা পেয়েছে বাংলাদেশ ট্যুরিজমে ওই পর্যায়ে গেছে বলে বুঝতে পারি না। একটা প্রবলেম তো ওখানেও সিরাজ ভাই, যে আসলে তো মানে এমবাসি গুলো হাই কমিশন জানেও না আসলে কাছ থেকে। আমার খুব মনে হয় কথা, আমি যে দেশেই যাই, আমি তো অনেকদিন দেশের বাইরে ছিলাম, সেখানেও ফিল করেছি এটা। বিকজ একটা আমেরিকান একটা হাই কমিশন এমবাসি এখানে আসে, তখন জানেও কি করতে আসছে এখানে। আমাদের আমরা ম্যাক্সিমাম জানি না কূটনীতি শব্দটা একজন ইন্ডিয়ান হাই কমিশনের একজন লোক জানা নাই আসলে, সে তার প্রোডাক্টকে, তার কালচারকে যেভাবে আমাদের কাছে তুলে ধরে, ইনফ্রাস্ট্রাকচারটা বেটার, ওখানে কিন্তু সবাই রেডি টু ওয়েলকাম ইউ। আমাদের এখানে কিন্তু আমরা এখনো, হয়তো কবির ভাই বললেন যে মাত্র 2 বছর হয়েছে এই বোর্ডের, আমরা কিন্তু এখনো রেডি না। মানে when your team is not ready to welcome you, এখন অ্যাম্বাসেডর গিয়ে পাঠিয়ে দিল সবাইকে বাংলাদেশে, ওরা এসে কেরালার একটা স্টোরি আমি পড়েছি যে এক তরুণ, হ্যাঁ, সে শুধুমাত্র 2টা ক্যাট্রাক্ট অপারেশন, আরেকটা হচ্ছে যাই হোক, এই 2টা অপারেশন এখনই করতে হবে, নট নেসেসারিলি। হ্যাঁ, এটা বিদেশে যারা থাকে ইন্ডিয়ান, তাদেরকে সে প্রথম
নেটে ইয়ে করেছে। তার শুরু হয়েছিল এভাবে করতে 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 সে বলছে তুমি যখন দেশে আসবা তখন বিদেশে যখন থাকো তোমার এটা তো অনেক এক্সপেন্সিভ অপারেশন, তুমি দেশে আসলে আমি তোমাকে সব ব্যবস্থা করে অপারেশন হবে। তো এখন ওই ছেলে এই শুধুমাত্র ক্যাটরেট অপারেশন করার জন্য সে হাজার হাজার রুপি কামাচ্ছে, ছোট্ট একটা ল্যাপটপ আর 8-10 জন ছেলেবেলে নিয়ে এয়ারপোর্টে মানে যায়, ওরা ওই গেস্টকে ধরে মতো- এনে নিয়ে যায়, অপারেশন করে দেয়, তাকে 2 দিন রাখে, চলে। সে কিন্তু ইন্ডিয়ানই, আগে পেত সে ইন্ডিয়ান পেশেন্ট, এখন পায় সে ফরেন পেশেন্ট, কারণ ফরেনাররা ইন্ডিয়া দেখতে আসে এবং মনে করে ওই সময় আমি একটা অপারেশন করে। তো এই যে আইডিয়াস গুলো, জি হ্যাঁ, এইটার সাথে আরেকটা জিনিস কি একটু শাওন ভাইয়ের কাছে প্রথমে যাইনি, আবার একটু শুভ্র ভাইয়ের কাছে আসবো, যে চট করে যদি একটু বলেন যে আমাদের দেশের মানুষের মধ্যে দেশি জায়গাগুলি ঘুরে বেড়ানোর চেয়ে বিদেশে যাওয়ার নানা কারণে একটা আগ্রহ বেশি দেখা যায়, এটার কারণ না এটা তো আছেই, মানে অ্যাবসলিউটলি ট্রু, মানে which is মানে আপনার তো মিডিয়ার একটা রোল আছে, মানে ইউনো আজকের দিনে স্যাটেলাইট টিভির জামানাতে আপনি তো আসলে দেশ বিদেশে দেখে অভ্যস্ত, দেখতে ভালো লাগে, দেশের এই ঝামেলা ভালো লাগে না, ইলেকট্রিসিটি নাই, ট্রাফিক জ্যাম, বিদেশ থেকে ঘুরে আসলাম। কিন্তু একটা বিগার রিয়ালিটি কিন্তু দেখেন যদি কক্সবাজারে আমাদের ডোমেস্টিক ট্যুরিজম কিন্তু হিউজ, এবং কক্সবাজার বেঁচে আছে কিন্তু ডোমেস্টিক ট্যুরিজমের উপরে। তো আমাদের কিন্তু ঢাকা থেকে বের হয়ে যাওয়াটা কিন্তু একটা বড় কাজ, কিন্তু বের হয়ে গেলে বেঁচে গেলাম 2 দিনের জন্য হলেও। সো আমাদের ডোমেস্টিক ট্যুরিজম হিউজ, এবং কক্সবাজার বেঁচে আছে কিন্তু ডোমেস্টিক ট্যুরিজমের উপরে। তো আমাদের কিন্তু ঢাকা থেকে বের হয়ে যাওয়াটা কিন্তু একটা বড় কাজ, কিন্তু বের হয়ে গেলে বেঁচে গেলাম 2 দিনের জন্য হলেও। সো আমাদের ডোমেস্টিক ট্যুরিজম কিন্তু ছোট না কিন্তু আসলে। আর যারা এফোর্ড করতে পারে অফকোর্স থাইল্যান্ড যাচ্ছে, সিঙ্গাপুর যাচ্ছে, মালয়েশিয়া যাচ্ছে, যারা কিন্তু বড় একটা ভলিউম কিন্তু একদম ম্যাস কিন্তু ডোমেস্টিক যারা করতে পারে না সেটা থাইল্যান্ড বিশাল কিন্তু। বেড়ানোর জন্য দেশি জায়গার থেকে বিদেশি জায়গা মানুষের আকর্ষণের কারণ কি, মানে এটা মিডিয়া বা আমরা বেশি দেখি সেজন্য, নাকি অন্য কোনো? না, যেটা বললো যে যারা এফোর্ড করতে পারছে তারা যাচ্ছে, যারা এফোর্ড করতে পারছে না তারা কক্সবাজারে যাচ্ছে, শুধু তারাই যাচ্ছে তাও না কিন্তু। আমার মনে হয় যারা এফোর্ড করতে পারছে তারা কিন্তু ওই যে সকালের ফ্লাইট, উনি যেটা বললেন রাতে আসতে পারছেন না, না হলে হয়তো অনেকে আছে সকালে গিয়ে রাতে চলে আসতো, সারাদিনটা কিন্তু কক্সবাজারে কাটাতো। আজকে 3টে ফ্লাইট থাকবে, চিন্তা করেন থাইল্যান্ড বা মালয়েশিয়া যেতে যা খরচ, তার থেকে কিন্তু খুব ওই সুবিধাগুলো যদি থাকতো, কমিউনিকেশনটা যদি বেটার থাকতো, সিকিউরিটি যদি আরো বেটার হয়, আমার মনে হয় উইকেন্ডে চলে যাবে। এখন যাচ্ছে হয়তো অনেক দিনের ছুটির কথা বা এফোর্ড করতে পারছে না তারা, তো তখন কিন্তু যারা এফোর্ড করতে পারবে তারা কিন্তু শুক্রবার গিয়ে শনিবার সন্ধ্যায় চলে আসবে। আমরা আরো একটি বিরতি নিচ্ছি, বিরতি নিয়ে এসে আমরা বাকি কথাগুলি শুনবো। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব শাইখ সিরাজ, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আমাদের রাজনৈতিক অস্থিরতা পর্যটন খাতে কি প্রভাব ফেলে? প্রচন্ড ক্ষতিগ্রস্ত করে। আমি একটা ইনস্ট্যান্ট দিই, মেহেরপুর, যেখানে বাংলাদেশের প্রথম সরকার ওথ নিল, মেহেরপুরে একটা বিশাল একটা সেই ইটালির মতো একটা কলোসিয়াম আছে, আপনারা কেউ জানেন কিনা, আপনিও জানেন না বোধহয়। মেহেরপুরে অম্রকাননের ঠিক পরেই ওটা আম গাছ দিয়ে ঢাকা থাকে বলে কোনো সাংবাদিক ওখানে জানা, কয়েক গজ আগায় গেলেই পাওয়া যায় একটা স্ট্রেট একটা ইটালি সেই কলোসিয়ামের মতো। কোন এক সরকারের সময় এটা বানানো হয়েছিল, ওটা নাম দেওয়া হয়েছে মানচিত্রে বাংলাদেশের যুদ্ধ। বিশাল বড়, ওখানে পর্যটনের রেস্ট হাউস আছে, ওখানে ক্যান্টিন আছে, ওখানে মানুষের থাকবার জায়গা আছে, অনেক কিছু আছে। এবং ওই কলোসিয়ামটার ভেতরে পুরো ফ্লোরটার উপরে বাংলাদেশের একটা মানচিত্র বিশাল, এবং 11টা সেক্টরে ভাগ করে যুদ্ধ কিভাবে হয়েছিল সেগুলো উপর থেকে আপনি দেখবেন, এবং বিশাল পর্দার উপরে লাইট অ্যান্ড সাউন্ডের খেলা হবে, আপনি রাত্রে উপভোগ করবেন। কলোসিয়ামে আমরা যেভাবে গিয়ে দেখি আর কি। হ্যাঁ, এটা হয়েছিল প্রায় 500 কোটি টাকা খরচ করে। রাজনৈতিক প্রভাব পড়াতে বলছে এই যে এটা করা হয়েছে এই মানচিত্রটার ভেতরে মুক্তিযুদ্ধ বা ইয়েকে ঠিক প্রপারলি করা হয়, উপস্থাপন করা হয়নি, যে কারণে এটা কিন্তু স্টপ হয়ে পড়েছে। 500 কোটি টাকার প্রজেক্ট, এটা আজ পর্যন্ত টেলিভিশন পর্দায় আসেনি, আচ্ছা, এবং কেউ জানেও না। তো এই যে এটা তো একটা বিশাল প্রভাব। হ্যাঁ, অথচ এত সুন্দর দেখার মতো জায়গাটা, তুমি যদি উপর থেকে দাঁড়াও একদম উপরে উঠে দেখার মতো একটা জিনিস, এবং ঘরে 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 ছোট ছোট ঘরে মুক্তিযুদ্ধগুলোর সেই স্ট্রাকচার গুলো আছে, হ্যাঁ, এবং নিচে নোটস গুলো আছে, তার মানে কেউ জানেও না। কিন্তু সম্পূর্ণ রাজনৈতিক একটি কারণে সেটি বন্ধ হয়ে আছে। আমি আরেকটা কথা বলে শেষ করি। আমার কাছে মনে হচ্ছে যে পর্যটন
কে সত্যি সত্যি যদি আমরা এগিয়ে নিতে চাই, এটা প্রাইভেট সেক্টর থেকে ছেড়ে দেওয়াটা অনেক দরকার। জনাব আখতারুজ্জামান খান কবির, পর্যটন খাত থেকে অর্জিত বৈদেশিক মুদ্রা কি মানে কমছে, মানে আমাদের অর্জিত বৈদেশিক মানে বৈদেশিক মুদ্রা অর্জন কি বাড়ছে, কমছে? বাড়ছে, বাড়ছে মানে আমাদের 2008 থেকে 9-10 একটু কমেছিল, একটু কমেছিল, তারপর আবার বাড়ছে 11-12 এবার কিন্তু 11-12 যেটা হচ্ছে 12-13 বাড়ছে, এটা একটু বাড়ছে, হ্যাঁ, এটা একটা আশার কথা, এটা একটু বাড়ার কথা। এই বাড়ার কথাটা যদি আপনি 20 সেকেন্ডে একটু ইয়ে করে বলতেন। বাড়ার কথা হচ্ছে যে প্রতি বছরই কিন্তু পর্যটকের সংখ্যা, মানে যারা আমরা ইনবাউন্ড টুরিস্ট বলি, যারা বিদেশ থেকে যারা বিদেশে আসছে, প্রতি বছরই কিন্তু অল্প অল্প করে বাড়ছে, একটা সার্টেন পার্সেন্টেজ বাড়ছে, এবং এটা কিন্তু যারা প্রাইভেট ট্যুর অপারেটরস তাদেরই ডাটা, তারাই বলেন যে পর্যটক বাড়ছে। আর হয়তো আমরা যে প্রজেক্ট করছি, যেটা WTCC যেটা বলে যে গ্রোথ হওয়ার কথা, সেই গ্রোথ হওয়ার জন্য যে বারবার সবাই আমরা বলছি যে ইনফ্রাস্ট্রাকচার, যে ফ্যাসিলিটিসগুলো, সেগুলো যদি না থাকে তাহলে কিন্তু সেই গ্রোথ হবে না। আর নাম্বার 2 যে সবচেয়ে বড় জিনিস, আপনারা যারা আছেন এই ইন্ডাস্ট্রির সাথে, বিশেষ করে আমি মনে করি যে সরাসরি সম্পৃক্ত, আপনারা যারা প্রমোশনাল কাজটা করে থাকেন, ক্রিয়েটিভ এজেন্সি এন্ড অন্যান্য যারা, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের ব্র্যান্ডকে ইন্টারন্যাশনালি আমি সেল করতে না পারছি এবং টুরিস্ট প্রোডাক্ট, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি টুরিস্টকে আনতে পারবো না। রাইট, শুভ্র ভাই, আপনি একটি বিউটিফুল বাংলাদেশ বানিয়েছেন, আপনার মনের বিউটিফুল বাংলাদেশটা আসলে কেমন, খুব কম কথা যদি আমাদের একটু বলেন। আমি বলি টু বি ভেরি পজিটিভ। আমরা 40 বছরে কি করতে পারি নাই সেটা নিয়ে যদি আরো 40 বছর দুঃখ করি, তবে কিন্তু তখন বলবো 80 বছরে কিছু হয় নাই। আমরা যদি এখনো স্টার্ট করি, সরকারি হোক বেসরকারি হোক, যেইভাবেই হোক, যেহেতু আমরা এখন সবাই বুঝছি যে সমস্যাগুলো কোথায়, আমাদের সংরক্ষণ করতে হবে, আমাদেরকে ইনফ্রাস্ট্রাকচারসগুলোকে সঠিকভাবে নিয়ে আসতে হবে, বিকজ একটা ফাউন্ডেশন ছাড়া তো কোনো কিছু করতে পারে না। তো ওই জিনিসগুলোকে আমরা যদি ঠিক করতে পারি, তবেই কিন্তু আমাদের বাইরে যে এম্বাসিগুলো আছে, তারা যে লোকদেরকে দাওয়াত দিবে বাংলাদেশে আসতে, এবং এসে তারা যদি বিপদে পড়ে তাদেরকে গিয়ে কিন্তু ধরবে, তো তাদেরকেও বিপদে না ফেলে আমরা আগে ইনফ্রাস্ট্রাকচারসগুলো ঠিক করি একটু পজিটিভলি, যে এখনো সম্ভব। আমি বলছি শাওন ভাই, আপনি আমাদেরকে যদি এই আশার কথাটার সাথে আরো কিছু আশার কথা শোনান। আমার কাছে খুব মনে হয় যে মানে আমি বিভিন্ন জায়গায় পড়াতে যাই, যখন আর কি পড়াই, ব্র্যান্ড পড়াই, মার্কেটিং পড়াই, আমার কাছে সবসময় মনে হয় যে আমাদের যে ইউথ আছে, যে জেনারেশনটা, মানে এখন যাদের বয়স 22, 24, 25, 30, এবং এই অডিয়েন্সের মধ্যে 65% আমাদের পপুলেশনের বিলো 35, এরা কিন্তু ভয়ঙ্কর একটা জেনারেশন। দে ক্যান চেঞ্জ এভরিথিং। দে আর দ্য পপুলেশন হু গোইং টু চেঞ্জ দিস কান্ট্রি। মানে ভয়ঙ্কর মানে নেতিবাচক করতে চেঞ্জ না তো, ভয়ঙ্কর সুন্দর সেন্স। আচ্ছা আচ্ছা, অ্যাবসলিউটলি, মানে ভয়ঙ্কর সুন্দর, ভয়ঙ্কর সুন্দর সেন্স। আমার কাছে মনে হয় এরা এদের হাতে অনেক ক্ষমতা। যেমন আপনাকে বলি, আমি সোশ্যাল মিডিয়ার যুগে যেখানে গিয়ে হাজির ছেলে, মানে একটা জুমের সাথে ইমাম সাহেবের ছেলে অ্যাফেয়ার হয়ে যাচ্ছে ফেসবুকের কারণে, ওই জামানাতে বসে আর কি দে ক্যান বিং আ হিউজ শিফট। আজকে যদি আপনি লোনলি প্ল্যানেটে যান, আজকে যদি আপনি উইকিপিডিয়াতে যান, বাংলাদেশ সম্বন্ধে কোনো ইনফরমেশন আপনি পাবেন না, যে এই লাভলেনের পানটা ভালো, ওখানকার রসমালাইটা ভালো। সো এইটা ইউথ হ্যাজ টু টেক দ্যাট রেসপন্সিবিলিটি অফ স্প্রেডিং নিউজ, হোয়াট উই ক্যান ডু। আরেকটা বিষয় হচ্ছে কি, ওই যে ট্রান্সএশিয়ান কানেক্টিভিটি যখন হবে না, তখন পর্যটন এটাও একটা আশার কথা। আমাদের এখানে এসে আশার কথা শোনানোর জন্য জনাব শাইখ সিরাজ, জনাব আখতারুজ্জামান খান কবির, জনাব কাজী শুভ্র এবং জনাব শাওন, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামী রোববার এই সময়। শুভরাত্রি।